শুভ সকাল প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমি সুস্থ থাকুন প্রতিদিন, পাওয়ার্ড বাই রেনাটা। আমি ডাক্তার সাদিয়া সুলতানা আপনাদের সাথে আছি। দর্শক, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলতে, চেষ্টা করি বিশেষজ্ঞ অতিথিদের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান আপনাদের কাছে পৌঁছে দিতে। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি তাতে আমাদের দেশে 7,000 নারী প্রতি বছর মৃত্যুবরণ করেন শুধুমাত্র দেরিতে রোগটি শনাক্তকরণের কারণে, এবং সারা বিশ্বে 27 লাখেরও বেশি মানুষ প্রতি বছর আক্রান্ত হয় এই রোগে, তা হচ্ছে স্তন ক্যান্সার। আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। আমাদের আজকের বিষয় স্তন ক্যান্সার, চিকিৎসা ও প্রতিকার। এবং কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার ফেরদৌস শাহরিয়ার সাঈদ, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর, মেডিকেল অনকোলজি বিভাগ, এভারকেয়ার হাসপাতাল। আমাদের সাথে আরও আছেন ডাক্তার বিশ্বজিৎ ভট্টাচার্য, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর, রেডিয়েশন অনকোলজি বিভাগ, এভারকেয়ার হাসপাতাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, আজকের বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন স্ক্রলে দেওয়া নাম্বারটিতে কল করে। তাহলে আমরা চলে যাই আজকের আলোচনায়। স্তন ক্যান্সার নিয়ে যখন কথা বলি, ডক্টর ফেরদৌস শাহরিয়ার সাঈদ, আপনার কাছে একটু জানতে চাই, একটু আতঙ্ক থাকে, ভয় থাকে, কারণ এই ধরনের রোগী আমাদের দেশে খুব দেখা যায়। তো বর্তমানে আমাদের দেশে কি অবস্থা, স্তন ক্যান্সার কীরকম? বেসিক্যালি আমি যদি বলি স্তন ক্যান্সার কীরকম, আমরা প্রাইভেট প্র্যাকটিস যে করছি, আমরা যে প্র্যাকটিস করি, আমরা প্রতি বছর দেখি আমাদের হাসপাতালের ডাটা যেটা, এটা প্রতি বছর কিন্তু আগের বছরের তুলনায় বেশি রোগী আসছে আমাদের কাছে। তো আমাদের সমস্যা হলো কি, আমাদের জাতীয়ভাবে কোনো ক্যান্সার রেজিস্ট্রি নাই। তো ক্যান্সার রেজিস্ট্রি একটা জিনিস যেটা অনেক বছর ধরে আমরা চেষ্টা করছি, বলে আসছি, কিন্তু এটা করা হচ্ছে না। এটা হলে বুঝতাম যে কতজন রোগী ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং কি কি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, কি কি প্রধান ক্যান্সার। তবে আমাদের ব্যক্তিগত এবং বিভিন্ন হসপিটালের রেজিস্ট্রি থেকে জানা যায় যে স্তন ক্যান্সারটা মহিলাদের যেসব ক্যান্সার হয় তাদের সবগুলো ক্যান্সার থেকে বেশি, অনেক বেশি পরিমাণে স্তন ক্যান্সার। আমি আমার নিজের ব্যাপারে বলতে পারি, আমার মহিলাদের রোগীর মধ্যে প্রায় 90 জনই স্তন ক্যান্সারের রোগী। তো সব হাসপাতালেই আমার ধারণা এইরকমই ঘটনা, কিন্তু এক্সাক্ট সংখ্যাটা বলতে পারবো না। এটা বলতে পারি প্রতি বছর এটা বেড়ে যাচ্ছে, আমাদের কাছে বেশি রোগী আসছে। ধন্যবাদ। ডক্টর বিশ্বজিৎ ভট্টাচার্য, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে স্তন ক্যান্সার এতটা বেশি দেখা যায়, এর পিছনে প্রধান কারণগুলো কি, আমাদের দেশে কেন বেশি হচ্ছে? ধন্যবাদ। আমরা যদি কারণগুলি আসলে বলতে চাই, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, আমরা অনেক সময় ফার্স্ট কোশ্চেন হয়তো পেশেন্ট যখন আসে জিজ্ঞাসা করি যে ফ্যামিলিতে কারো আছে কিনা। কারণ আপনি জানেন যে ব্রেস্ট ক্যান্সার যাদের হবে তাদের কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রেই আমরা দেখি তাদের একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, বিকজ এটা একটা জেনেটিক ট্রান্সফরমেশনের একটা ব্যাপার আছে। দেন দেখেন আমাদের যে খাদ্যাভ্যাস, আমরা কিন্তু ফ্যাট জাতীয় খাবারটা বেশি খাচ্ছি, আমরা যেটা সুষম খাদ্যাভ্যাস সেটা কিন্তু আমাদের নেই। সো ফ্যাট কিন্তু একটা কন্ট্রিবিউট করে ফর ব্রেস্ট ক্যান্সার। তারপর আমাদের যে লাইফস্টাইল, আমাদের মুভমেন্ট অলমোস্ট নাই। সো সবসময় বলা হয় যে একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা চলাফেরার মধ্যে থাকতে। সো আমাদের লাইফস্টাইলও কিন্তু দেখা যাচ্ছে যে এই ব্রেস্ট ক্যান্সারের মধ্যে কিছুটা কন্ট্রিবিউট করে। তো এইগুলি আমাদের দেশের আসলে সামাজিক অবস্থায় প্রধান কারণ বলে আমরা আসলে দেখতে পাই, এবং এই হিস্ট্রিগুলি কিন্তু আমরা পেশেন্টদের কাছ থেকে পাই। সো দিস ইজ দ্য রিয়েল টাইম হিস্ট্রি। সো বই পুস্তকে ধরেন আরও অনেক কারণই থাকে। তো আমি এই তিনটাই, যেহেতু ইট ইজ মডিফাইবল, এই তিনটাই আমি মেইনলি বলতে চাই যে জেনেটিক কারণ ছাড়া আমাদের খাদ্যাভ্যাস, একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, লাইফস্টাইল চেঞ্জ, এইগুলি কিন্তু যদি সমস্যা না থাকে তাহলে হয়তো বা আমরা ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত নাও হতে পারি। জি, ধন্যবাদ। ডক্টর ফেরদৌস শাহরিয়ার, আপনার কাছে জানতে চাই, এই স্তন ক্যান্সার অনেক বেশি আমাদের দেশে আপনি বলছেন, কিন্তু সারা বিশ্বের কথা যদি ধরি তাহলে কি আসলে অন্যান্য দেশেও আমাদের মতো, নাকি আমাদের তুলনায় একটু ভালো? আচ্ছা, এখানে বলি, যেমন যেসব দেশের ডেটা আছে, যে ক্যান্সার রেজিস্ট্রি আছে, আমি একটা দেশ নিয়ে বলি যেটা মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা। ওদের ডেটা অনুযায়ী যে দেখা যাচ্ছে যে তাদের দেশে প্রায় প্রতি 8 জন মহিলার একজনের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, অথবা ভবিষ্যতে তারা প্রেডিক্ট করছে হবে। আচ্ছা, প্রতি 8 জনে একজন, মানে অসংখ্য মহিলা। এবং তারা একটা পুরা লাইফ যেটা, সেটা হলো এখনকার যেটা তাদের গড় বেঁচে থাকার বয়স,
ধরেন 75-80 হোয়াট যেটাই হোক না কেন তাদের ওই বয়স পর্যন্ত যদি বেঁচে থাকে তাহলে এই 8 জনে 1 জনের হবে। এটা ভয়াবহ অবস্থা। হ্যাঁ, তো ওদের মতোই আমরা কিন্তু অনেক খাদ্যাভ্যাসের দিকে চলে আসছি। ওদের যেটা সুবিধা হলো ওদের মৃত্যু হার কম, যেহেতু স্ক্রিনিং প্রোগ্রাম এইটা খুব স্ট্রং। হ্যাঁ, একেবারে ওদের ফ্যামিলি ফিজিশিয়ান অথবা জেনারেল প্র্যাকটিশনার ওরা কিন্তু মনিটর করে কার কত বয়স হলো তার দেখা রোগীদের, তাদেরকে নোটিফাই করে যে আসেন আপনাকে ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং করে যান। আপনাকে ডেট দেওয়া হলো, এসে ম্যামোগ্রাম সোনোগ্রাম আরও যা যা করার করে ফেলে। এখন এই স্ক্রিনিংগুলো করাতে তার খুব আর্লি, অনেক সময় স্টেজ 0 বলি আমরা, যেটা কার্সিনোমা ইনসিটু, মানে এটা ভিতরে ঢুকে যায়নি, আমরা যেটাকে বলি ইংরেজিতে ইনভেসিভ ব্রেস্ট ক্যান্সার, সেটা হয় নাই। সো এটাকে বলে T0, এবং সেই T0 অবস্থায় ধরা পড়লে কিন্তু আপনি কিওর হয়ে যাচ্ছেন। জি। আর তারপরেও যদি ধরে T1-এও ধরে, তাও কিওর রেট বেশি। T2 পর্যন্ত অনেকখানি, T1 পুরাটাই আর কি ভালো, T2 হলে আরেকটু খারাপ হয়ে গেল, T3 হলে এবং স্টেজ বদলাতে থাকলে খারাপ হয়ে গেল। এখন ওদের কিন্তু মৃত্যু হার কম আমাদের মতো দেশের থেকে, আমাদের মৃত্যু হার বেশি, এবং আমাদের রেজিস্ট্রি নাই বলে আমরা কিন্তু ঠিক জানছি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মৃত্যু হার বেশি। কারণটা হলো আমাদের রোগীরা আসছে দেরিতে, এবং আরও কারণ আছে। দরিদ্র শ্রেণী ঠিকমতো চিকিৎসা নিতে পারছে না, ব্যয়বহুল ক্যান্সার চিকিৎসা ব্যয়বহুল হয়ে যাচ্ছে, হ্যাঁ হয়ে গেছে অলরেডি। তা আপনি যেগুলো নর্মালি যেসব পরীক্ষা করা এবং যেসব চিকিৎসা দেওয়া, সেগুলো সরকারও সব কিছু দিতে পারছে না, সম্ভব না। হ্যাঁ, আমাদের বাজেটে আমাদের দরিদ্র হিসেবে আমরা পারবো না, যতটুকু দিচ্ছি তার বাইরে অনেক লোক চলে যাচ্ছে যারা পাচ্ছে না, তো মৃত্যু হার বেশি। জি, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা ডক্টর শাহরিয়ার আপনি বলেছেন, যে স্ক্রিনিং এর ব্যবস্থা যে জায়গায় আসলে আমরা হয়তো পিছিয়ে আছি। ডক্টর বিশ্বজিৎ, আপনার কাছে একটু জানতে চাই, এই যে বারবার একটি কথা আসছে যে স্তন ক্যান্সার এবং নারীদের সাথে এই সম্পর্ক, পুরুষদের কি হয় না? অবশ্যই পুরুষদের, তবে যেটা দেখা যায় যে পুরুষদের সেই ক্ষেত্রে পার্সেন্টেজ অ্যাবাউট 1%-এর মতো, কিন্তু পুরুষদের যে স্তন ক্যান্সার হয় না এটা কিন্তু ঠিক না। অবশ্যই পুরুষদের ক্যান্সার হয়। আর আরেকটা জিনিস জানতে হবে কি, যে পুরুষদের স্তন ক্যান্সার যদি হয় সেটা কিন্তু বেশি অ্যাগ্রেসিভ হয়। আচ্ছা, অনেকগুলি কারণ আছে, সেই কারণে আমি না যাই। এইটুকু ইনফরমেশন একটু জানতে হবে যে পুরুষদেরও স্তন ক্যান্সার হয়, যদিও এটা পার্সেন্টেজ কম, এবং পুরুষদের যদি স্তন ক্যান্সার হয় সেটা কিন্তু নারীদের তুলনায় অ্যাগ্রেসিভ, কারণ ডায়াগনোসিসের একটা ডিলে হয়ে যায়, কারণ পুরুষরা প্রথমে ভাবতে পারে না যে আমার স্তন ক্যান্সার হতে পারে। সেকেন্ড থিং হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের যদি কিউরিটি অফ অপশনে যায়, সার্জারি একটা ইস্যু, তো নারীদের ব্রেস্টে ফ্যাট টিস্যু বেশি থাকে, টিউমারটা বেশি ক্লিয়ার করা যায়, কিন্তু পুরুষদের ক্ষেত্রে দেখা যায় অল্প দিনের মধ্যে কিন্তু সেটা দেখা যাচ্ছে যে মাসেল ইনভেসিভ হয়ে যাচ্ছে, চেস্ট ওয়াল, দ্যাট মিনস টিউমারটা অ্যাডভান্সড হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো ডেফিনেটলি পুরুষরাও কিন্তু এই ঝুঁকির বাইরে কোনোভাবেই না। জি, ধন্যবাদ। ডক্টর ফেরদৌস শাহরিয়ার, আপনার কাছে আবার একটু জানতে চাই, আমরা দেখি যে শহরাঞ্চলের মানুষের ক্ষেত্রে ক্যান্সার বেশি হচ্ছে, গ্রামাঞ্চলে অপেক্ষাকৃত কম হচ্ছে। পিকচারটি কি আসলে এইরকম, নাকি আসলে গ্রামে এই আপনি একটু আগে যে কথাটি বলেছিলেন যে রোগটি নির্ণয় করতে গিয়ে দেরি হয়, বা তারা আসলে নির্ণয় করতেই পারছে না? দেখেন, এটা একটা খুব মানে আমাদের জন্য একটু মানে কোশ্চেন আপনার, এটা একটু বিব্রতকর আর কি আমাদের দেশের জন্যই। গ্রামের মানুষ কারা? দেখেন, গ্রামে যে মানুষটা একটু সচ্ছল হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে শহরে চলে আসছে, একটু শিক্ষিত হয়ে যাচ্ছে শহরে চলে আসছে। তো যারা থেকে যাচ্ছে বেশিরভাগ অনেক ভালো ভালো মানুষ আছে, অনেক শিক্ষিত এবং উচ্চ শ্রেণীর লোক আছে, বাট বেশিরভাগ যেটা তারা কিন্তু আমরা যেটা বলি সামাজিক অর্থনৈতিকভাবে এরা কিন্তু খুব ভালো অবস্থানে নাই। তো এদের কিন্তু জ্বর হয়ে, যে এই যে করোনার সময় যে অনেকে জ্বর হয়ে মারা গেছে, জানেও না হয়তো বা করোনা হয়ে মারা গেছিল। তো আমরা কিন্তু যে বলছি না যে এত 40,000 কত হাজার মারা গেছে, মে নট বি, অনেক বেশি মারা যেতে পারে। জ্বর হয়ে অনেকে যায় নাই, জ্বর হয়েছে আচ্ছা ঠিক হয়ে যাবে, ডায়াগনোসিস হয় নাই। ঠিক সেই রকম ক্যান্সারের ক্ষেত্রে তাই হয়, কিন্তু আগে অনেক বেশি হতো, এখন কম হয়, এখন মানুষজন সচেতন হচ্ছে। সমস্যা হলো যে আপনাকে যেতে হবে আরেক জায়গায়, গিয়ে পরীক্ষা করতে হবে, চিকিৎসা করতে হবে। এই যে ওইখানে যারা দরিদ্র শ্রেণী তাদের কি হচ্ছে আমরা জানি না, কিন্তু তারা হয়তো বা আসছেই না হাসপাতালে, অথবা আসলে ওই প্রাইমারি লেভেল থেকে ফেরত যাচ্ছে। হ্যাঁ, ওই উপজেলা অথবা ইউনিয়ন সাব সেন্টার এগুলোর থেকে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন বাসায় চলে যাচ্ছে, এবং অসুখ বিসুখ হয়ে মারা যাচ্ছে। সো আমরা ডাটাটা নাই।
ওই ডেটার অভাবে কিন্তু আমরা বিরাট ঝামেলা আছে, যে আমি বলতেই পারছেন আপনার এই প্রশ্নের জবাব, যে গ্রামে কম হচ্ছে না শহরে বেশি হচ্ছে, না শহরের মতোই গ্রামে হচ্ছে নাকি গ্রামে বেশি হচ্ছে, আমি বলতে পারবো না। এটা বলা খুব কঠিন। তো এটাই জবাব। ধন্যবাদ। পাশাপাশি গ্রামাঞ্চলে একটি ব্যাপার দেখা যায় যে একটা সামাজিক প্রতিবন্ধকতা কাজ করে এবং অনেকে বুঝতে পারে না যে কোন লক্ষণগুলো থাকলে তারা চিকিৎসকের কাছে যাবে। সেই ব্যাপারে একটু জানতে চাই ডক্টর বিশ্বজিৎ, আপনার কাছে কি কি লক্ষণ সাধারণত দেখা যায় এবং দেখা গেলে মনে হবে যে না এটি স্তন ক্যান্সার হতে পারে? আচ্ছা, ধন্যবাদ। এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, বিকজ ব্রেস্টে টিউমার বিভিন্ন কারণেই হতে পারে। তার মধ্যে ভালো টিউমার হতে পারে, খারাপ টিউমার হতে পারে। তো একজন নারীর যখন স্তনে একটা চাকা অনুভব করবে, অবশ্যই তখনই তার একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কেন হতে হবে? যে আমাদের কিন্তু জানতে হবে যে এই যে চাকা বা টিউমার, যে পিণ্ডটা হলো, এটা আসলে কি ধরনের টিউমার। জি। তো আমরা যদি প্রথম একটা প্রধান এবং সিমটম বলি, সো স্তনে চাকা। তো স্তনে চাকা হলেও আবার কিন্তু এটা যে ক্যান্সার, এটাও ভাবারও কিন্তু কোনো কারণ নাই। তো আমি সেটা বলবো যে আমার স্তনে ক্যান্সার হয়েছে, সো আমি ভেবে নিচ্ছি আমার স্তনে একটা চাকা হলেও আমি ভেবে নিব না যে এটা আমার ক্যান্সার। বাট জানতে হবে যে আমার কিন্তু এটা আইডেন্টিফাইড হইতে হবে যে এটা আসলে ক্যান্সার না ভালো কোনো টিউমার। আচ্ছা। সুতরাং একটা যদি সিমটম আমি বলি যে স্তনে ক্যান্সার, অথবা আরও কিছু সিমটম আছে, দেখা যাচ্ছে যে নিপলে অনেক সময় একটু ঘায়ের মতো হচ্ছে, শুকাচ্ছে না, সেটাও হতে পারে। আবার দেখা যাচ্ছে হয়তো চাকাটা খুব ইনডেফিনিট, খুব বোঝা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে তার একটা স্তনের নিপল থেকে কিছু পানির মতো অথবা রক্ত মিশ্রিত পানির মতো কোনো রস বেরোচ্ছে, এটা কোনোভাবেই আসলে নিরাময় হচ্ছে না। এগুলোই হচ্ছে আসলে কমন সিমটম, যেটা একজন নারীকে তার চিকিৎসকের কাছে যাওয়ার জন্য এটা ডেফিনেটলি এটা প্রয়োজন। নারীদের কথা বলেছেন এবং আপনি নিজে একটু আগে বলছেন যে পুরুষদের ক্ষেত্রে হতে পারে, তাদের ক্ষেত্রে উপসর্গ কি একই রকম? তাদের ক্ষেত্রে হ্যাঁ, চাকাটাই হচ্ছে আসলে মেইন উপসর্গ। যে একজন পুরুষও যদি দেখে যে তার স্তনে একটা চাকা দেখা যাচ্ছে, অবশ্যই সেটা, কিন্তু তার যে নিপল থেকে ডিসচার্জ বলেন বা এগুলোই কিন্তু অনেক পরের ব্যাপার। কারণ পুরুষের ক্ষেত্রে যেহেতু স্তনে টিউমার হওয়া বা স্তনে ক্যান্সার বলেন বা ভালো টিউমার বলেন অনেকটা স্বাভাবিক না। সো পুরুষের ক্ষেত্রে যদি একটা স্তনে চাকা ফিল করে, ডেফিনেটলি এটা ইম্পর্টেন্স দেওয়া উচিত এবং চিকিৎসকের শরণাপন্ন করা হওয়া উচিত। জি, ধন্যবাদ। ডক্টর ফেরদৌস শাহরিয়ার, আপনার কাছে জানতে চাই, বিভিন্ন ধরনের লক্ষণের কথা আমরা একটু আগে শুনলাম এবং চিকিৎসকরা বলেন যে এই কারণে নিয়মিত স্তন ক্যান্সার আগে শনাক্তকরণের জন্য নিজে নিজে পরীক্ষা করতে হয়। এই পরীক্ষাটি আসলে কি পরীক্ষা? আচ্ছা, এই পরীক্ষাটি কিন্তু ম্যামোগ্রামের কোনো অল্টারনেটিভ না, এটা প্রথমেই আমি জবাব দিচ্ছি। ম্যামোগ্রাম হলো একটা গোল্ড স্ট্যান্ডার্ড, 40-এর পরে করতে হয়। ম্যামোগ্রাম না করতে পারলে, আরও কম বয়স যদি হয়, ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাহলে এমআরআই করা যায়। অল্প কয় জায়গায় ব্রেস্টের এমআরআই হয় বাংলাদেশে। এনিওয়ে, এখন আপনার প্রশ্নের জবাবে আসি। ওর পরে কি? ওর পরে যেমন ম্যামোগ্রাম সব জায়গায় নাই, আমাদের দেশে স্ক্রিনিং ম্যামোগ্রাম সিস্টেম করা হয়নি, সব আমরা ওইটা বাদ দিচ্ছি। এখন যেটা হলো, আমাকে প্রতি মাসে একবার আয়নার সামনে, বড় আয়না যদি থাকে বাসায় অথবা বাথরুমের আয়নার সামনে, দুই ব্রেস্টটাকে, মহিলারা অথবা পুরুষ সবাই দেখতে পারি, আমাদের ব্রেস্টের গড়ন কেমন। একই রকম ছিল, গতবার যেরকম ছিল দেখেছি তা নাকি একটু বদলাচ্ছে। আচ্ছা, এটা গড়ন বলতে এটার শেপ, এটা এবং এটার সাইজ, এবং চামড়াতে কোনো সমস্যা আছে কিনা, চামড়ার মধ্যে কোনো রকমের রং বদল, কিংবা এটার নিপুলটা একটু ডেবে গিয়েছে, চামড়ার মধ্যে ছোটো ছোটো ছিদ্রের মতো মনে হচ্ছে, এগুলো সব কিছু যদি দেখে নেওয়া। তারপরে যেটা আছে যে কাউন্টার ক্লকওয়াইজ ব্রেস্টকে চাপ দিয়ে প্রথমে এক ব্রেস্ট আরেক ব্রেস্ট হবে। কাউন্টার ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাবো আমরা হাত। আচ্ছা। তো এটা এক হাত চেপে আর এক হাত দিয়ে এভাবে দেখে নেওয়া হয়। এবং হাতে যদি কোনোভাবে কোনো কিছু সন্দেহজনক হয়, সাথে সাথে ডাক্তারের পারলে 2-1 দিনের মধ্যেই ডক্টরের কাছে যেতে হবে যে আমি তো মনে হচ্ছে ব্রেস্টে আমি কিছু একটা আমার হাতে লাগছে। সো এইটাকেই বলে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন। চোখে দেখা, হাত দিয়ে ফিল করা, এবং খালি ব্রেস্ট না, বগলও দেখতে হয়। দুদিকের বগলেও হাত দিয়ে দেখতে হয় যে কোনো কিছু আমি মনে হচ্ছে চাকার মতো অথবা আসলেই চাকা এরকম পাচ্ছি কিনা। তো এটা ছোট অবস্থায় যখন ফর্মেশন হয়ে গেছে, তখন আমরা এটা ডিটেক্ট করতে পারি আর্লি স্টেজে। আর ম্যামোগ্রামটা ফর্মেশনের আগেই কিন্তু, মানে এটা একদম যে বললাম যে T0, যেটা ইনভেডও করে নাই, সেই অবস্থাও ধরে ফেলে, অথবা প্রি ক্যান্সারাস
যেখানে মাইক্রোস্কোপিক ওই যে ক্যালসিফিকেশন বলি আমরা, জি এক এক জায়গায় ক্যালসিয়াম জমে আছে, তো এইগুলো হলো ক্যান্সারের আগের লক্ষণ। তো ওইটার বিকল্প না এটা, বাট ওর পরেই এটা, যেহেতু আমরা কিছু ম্যামোগ্রামের অ্যাক্সেসিবিলিটি খুব কম। জি ধন্যবাদ। ডক্টর বিশ্বজিৎ, আপনার কাছে জানতে চাই, এই যে সেলফ এক্সামিনেশন বা স্বপরীক্ষা যে করতে হবে, এটি বলেছে প্রতি মাসে মাসে করতে হবে এবং 40 ঊর্ধ্ব। ম্যামোগ্রামের ক্ষেত্রে কি এরকম কোনো ব্যাপার আছে যে বয়স ভিত্তিক যে এই সময় থেকে শুরু করতে হবে বা কিছু? এবং ইদানিং দেখা যায় যে ম্যামোগ্রাম না করে অনেকে আলট্রাসোনোগ্রাফি করছে, তো এই ব্যাপারটিও কতটুকু যুক্তিযুক্ত একটু জানতে চাই। আচ্ছা, এখানে আমি একটু বলি, যেটা যে ব্রেস্ট সেলফ এক্সাম কিন্তু 40 বছরের পরে নট লাইক দ্যাট। আমরা কিন্তু এখন ব্রেস্ট ক্যান্সার পাই, ইভেন আমি যতদূর মনে করতে পারি 16-17 বছর বয়সেও কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সার পেয়েছি। আচ্ছা, তো ব্রেস্ট সেলফ এক্সামিনেশন এটা খুবই একটা সহজ পরীক্ষা, কোনো খরচ নাই। সো আমি মনে করি যে যখন তার পিরিয়ডস শুরু হবে এবং ব্রেস্ট যখন ডেভেলপমেন্ট শুরু হবে, বেটার টু চেক দ্য ব্রেস্ট রেগুলারলি, ঠিক আছে? আর ম্যামোগ্রাফির কথা যেটা বললেন, ডেফিনেটলি ম্যামোগ্রাফিটা এখন রিকমেন্ডেড 40 বছরের উপরে, এবং এটা অনেক সময় আমরা দেখি যে অল্প বয়সী মেয়েদেরও অনেক সময় ম্যামোগ্রাফি করে ফেলে, হয়তো এটা ইগনোরেন্সের কারণে, বাট এটা কিন্তু আসলে অ্যাডভাইস না, বিকজ ম্যামোগ্রাফির অনেক ক্ষতিকর দিক আছে। তো সেই তাহলে তাদের ক্ষেত্রে কি করা হবে? তো তাদের ক্ষেত্রে কিন্তু অপশন যখন যেটা হচ্ছে যে আমরা আলট্রাসোনোগ্রাম করতে পারি, ইভেন ডক্টর ফেরদৌস যেটা বললেন, বাংলাদেশে এখন ব্রেস্টের এমআরআইও হচ্ছে, যদিও খুব সব জায়গায় হয় না। তো এই দুইটা কিন্তু আমরা করতে পারি 40 বছরের নিচে। আর 40 বছরের উপরে যেটা হচ্ছে, তখন যেটা ডক্টর ফেরদৌস বললেন যে ম্যামোগ্রাফি দিয়ে কিন্তু আমরা একদম আর্লি অবস্থায় ব্রেস্ট ক্যান্সারটা হলো কিনা বা হওয়ার প্রবাবিলিটি আছে কিনা, যেটা মাইক্রো ক্যালসিফিকেশন একটা কথা বললো, সেটা কিন্তু আমরা ম্যামোগ্রাফিতে করতে পারি। তবে আইডিয়ালি যেটা 35-40 ইয়ার্সের মধ্যে আমরা যেটা করি যে ম্যামোগ্রাফি এবং আলট্রাসোনো জি দুটো কম্বাইন করেই কিন্তু মোটামুটি একটা কমপ্লিট পিকচার পাওয়া যায় যে হ্যাঁ, এই ব্রেস্টে হয়তো ক্যান্সার অলরেডি ডেভেলপড হয়ে যাচ্ছে। তো আমি প্রথমে বলবো যে পারিবারিক পর্যায়ে ব্রেস্ট সেলফ এক্সাম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা দেখতে হবে। দেন বয়স ভেদে আলট্রাসোনো এবং ম্যামোগ্রাফি, এই সবগুলি কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল। এমআরআই হয়তো আমাদের হাতে রিজার্ভ থাকতে পারে, যেখানে ফ্যাসিলিটি আছে বা যাদের আর্থিক সক্ষমতা আছে তারা এমআরআই করতে পারে। আর যাদের পারিবারিক ইতিহাস আছে, যে পরিবারের কোনো সদস্য কখনো এই স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, তাদের ক্ষেত্রে কি একই নিয়ম নাকি এক্ষেত্রে কোনো নিয়মে পরিবর্তন আছে? একটু পরিবর্তন, যে তাদের কিন্তু জানতে হবে যে যেহেতু তার ফ্যামিলি সাইডে, সেটা ফ্যামিলি সাইডে কীরকম, যেমন ম্যাটার্নাল অথবা প্যাটার্নাল সাইড, যারা চাচাতো, খালাতো, মামাতো বোন যাদের আছে, তো ডেফিনেটলি তাদের পরীক্ষাটা একটু আগেই শুরু করতে হবে। তো আমরা এই ক্ষেত্রে হয়তো রাফলি বলি যে হ্যাঁ 20 বছরের পর থেকে আমরা সব শুরু করব, কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু একটু আগেই শুরু করা ভালো, কারণ যেহেতু যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে তারা কিন্তু 4-fold ইনক্রিজড রিস্কে থাকে, যেটা ডক্টর ফেরদৌস বলে যে 8 জনের মতো ব্রেস্ট ক্যান্সার ওয়েস্টার্ন কান্ট্রিতে হচ্ছে, কিন্তু তাদের এখানে কিন্তু হয়ে গেলে যে 50% কিন্তু রিস্কটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। সো যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের তো আরও অতিমাত্রায় সতর্ক থাকতে হবে। তবে এখানে ভয়ের জন্য না, কনসার্ন থাকার জন্য যে হ্যাঁ আমার যদি ব্রেস্ট ক্যান্সার হয়, যেহেতু এটা একটা সম্পূর্ণ নিরাময়যোগ্য ক্যান্সার, সো আর্লি ডিটেকশনটাই তখন কিন্তু তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। জি ধন্যবাদ। ডক্টর ফেরদৌস, এই যে ম্যামোগ্রাম বা আলট্রাসোনোগ্রাফি করা হচ্ছে এবং তারপরে একটা ধারণা করা হতে পারে যে এটা কোনো সন্দেহজনক কোনো চাকা আছে, তখন কি করতে হবে? আচ্ছা, তখন আপনাকে ডক্টরের কাছে যাওয়া প্রথম জিনিস। ডক্টর কি করবেন, উনি প্রথমে ফিজিক্যাল এক্সাম, যে ইন্সপেকশন, পালপেশন, ফিজিক্যাল এক্সামিনেশন যেগুলো আমরা করি সব করবেন। করার পরে উনি এটা তো নোট রাখবেন। তারপরে যেটা হবে আমাদের ওই যে বয়স ভিত্তিক, যদি কখনো স্ক্রিনিং না করা হয়ে থাকে, 40-এর উপর হলে ম্যামোসোনোগ্রাম, আর 40-এর নিচে হলে সোনোগ্রাম প্রেফারেবল। যদি রোগী কস্ট বেয়ার করতে পারে, এমআরআইটা গোল্ড স্ট্যান্ডার্ড কম বয়স হলে। কেন এখানে হয় কি, ওই যে ম্যামোগ্রামে বিশ্বজিৎ বললেন অনেক রেডিয়েশন চলে যায়, আর ইয়াং ব্রেস্ট কিন্তু ডেন্স হয়, অনেক গ্ল্যান্ড থাকে, হ্যাঁ অনেক ফ্যাট থাকে, এখানে মানে অনেক বেশি রেডিয়েশন এখানে জমা হয়ে যায়। এটা খুব হাই ডোজ, একটা ডোজটা একটু মানে মডারেটলি হাই, তো ওইটা চলে যাচ্ছে আপনার ব্রেস্টের মধ্যে, তো ক্ষতি করতে পারে ভবিষ্যতে। ওই জন্যই আর কি এই বয়সের পরে করা হয়, ব্রেস্টটা একটু লেস ডেন্স হয়। এবং আরেকটা কারণ আছে, ডেন্স ব্রেস্টটা অনেক সময় মিস করে যাবেন, এমআরআইতে মিস হয়ে যায়, এই কি বলে ম্যামোগ্রামে মিস হয়ে যায়। তো মিস যদি হয় তাহলে তো গেল, আপনার পুরো পরীক্ষাটাই আপনার নষ্ট হয়ে গেল। একে রেডিয়েশন খেয়ে যাচ্ছেন, দুই হলো কি আপনি ধরতে পারলেন না, ছোট টিউমার ছিল,
ওই ডেন্স ব্রেস্টের জন্য ওটা ধরা গেল না। তো এই দুইটা কারণে, তো যাই হোক যেটাই হোক করবেন ডাক্তার সাহেব, করার পরে দেন যেটা হবে উনি একটা সোনোগ্রামে কিন্তু আমার বগলও পেয়ে যাচ্ছি, বগলের স্ট্যাটাস, তখন যেটা করবেন বায়োপসি করা হবে। এটা নিডল কোর বায়োপসি বলি আমরা, নিডল বায়োপসি। এটা কিন্তু এফএনএসি না, আমাদের দেশে একটা প্রচলিত যে গেলেই অনেকে বলেন যে আপনি এফএনএসি করে আসেন। এফএনএসি হলে খুব অল্প চিকন একটা সুই দিয়ে, সূক্ষ্ম সুই দিয়ে আমরা খুব অল্প কয়েকটা সেল বের করে নিয়ে আসছি। এটাতে কাজ হবে না, কাজ হবে খালি বলতে পারবে, কিন্তু এর বড় কিছু আমরা দেখতে পারবো না। কিন্তু বায়োপসি করলে যেটা হয়, আমরা একটা ডায়াগনোসিস হয়ে যাবে, আরেকটা হলো গিয়ে মিস হওয়ার সম্ভাবনা খুব কম। এফএনএসিতে ফলস নেগেটিভ আসে 10-12%। এখানে ফলস নেগেটিভ আসবে না যে আসলে ছিল আমি পাই নাই, যে কটা সেল আনছি সেই কটা সেল নর্মাল ছিল। বায়োপসিতে কিন্তু অনেকগুলো সেল আসছে, অনেক, এবং টিস্যু চলে আসছে। ওই টিস্যুর থেকে আমরা পরে আবার কেমিক্যাল টেস্ট করব আমরা, ওটাকে বলে IHC, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। ওইটা করার পরে আমরা টাইপটা জানবো। 5-6 রকমের ব্রেস্ট ক্যান্সার এখন এই টাইপ হিসাবে, এটা জেনে ফেললাম। তারপরে স্টেজিংয়ের প্রশ্ন হবে যে কোন স্টেজ, তো আমরা এটুকু তো জেনে ফেলছি। তারপরে আমরা দরকার হলে একেবারে গরিব হলে এক্সরে একটা চেস্টের, গলার একটা সোনোগ্রাম, পেটের একটা সোনোগ্রাম, একদম দরিদ্র হলেও। আর যদি আপনার মানে এফোর্ড করতে পারে তাহলে আমরা হোল বডি একটা সিটি স্ক্যান করে ফেলতে পারি। এটা ব্রেন থেকে আরম্ভ করে সব দেখে ফেললাম, ইনক্লুডিং দ্য বোনস, এর মধ্যে যা বোনসগুলো। হ্যাঁ, আর যদি তাও না করতে পারি তাহলে ওই যে ওগুলোর সাথে একটা বোন স্ক্যান অ্যাড করে দিই আমরা। তো এইভাবে স্টেজিং করা হয় যে এটা কি সীমাবদ্ধ না একটা একটু বগলে চলে গেছে, সাইজটা কত বড়, কত দূরে চলে গেছে, লাঙে যেতে পারে, লিভারে যেতে পারে, তারপরে ব্রেইনে যেতে পারে, হাড়ে যেতে পারে, এরকম অনেক জায়গায়, চামড়ায় যেতে পারে। এই জিনিসগুলো আমরা দেখে নেই। এই স্টেজ এবং ওই টাইপের উপরে ভিত্তি করে এক একজনকে এক একভাবে চিকিৎসা করা হয়। এটাও আমি জাস্ট একটু অ্যাড করি যে ব্রেস্ট ক্যান্সার একভাবে চিকিৎসা করা হয় না, যে ওই মহিলাকে এইভাবে চিকিৎসা করা হয়েছে আমাকে কেন ওইভাবে করা হলো না। সেটা জবাব খুব সহজ। ওই মহিলার অন্যরকম ব্রেস্ট ক্যান্সার ছিল, টাইপ অ্যান্ড স্টেজ দুটাই হয়তো আলাদা ছিল আপনার থেকে। আরো কথা বলবো, এখন একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, প্ল্যানেটারি হেলথ একাডেমি আর সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার্ড বাই রেনাটা থেকে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি আর সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার্ড বাই রেনাটায়। আজকে আমরা কথা বলছি স্তন ক্যান্সার চিকিৎসা ও প্রতিকার, এবং আমাদের সাথে আছেন দুজন বিশেষজ্ঞ অতিথি। ডক্টর বিশ্বজিৎ ভট্টাচার্য, আপনার কাছে একটু জানতে চাই, আমরা ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্টেজিং এর কথা শুনছিলাম। আমাদের দেশের চিকিৎসা পদ্ধতিকে নিয়ে এখন অনেক প্রশ্ন আছে, এবং অনেকেই দেখা যায় যখন ক্যান্সার শনাক্ত হয় তারা দেশের বাইরে চলে যায়। এই যে বাইরে যাওয়ার একটা প্রবণতা, বা আমাদের দেশে যে চিকিৎসা ফ্যাসিলিটি আছে, এটি কি আসলে বর্তমানে যে ধরনের ক্যান্সার রোগী আমরা পাচ্ছি তাদেরকে চিকিৎসা মোকাবেলা করার জন্য যথেষ্ট? আমি মনে করি যথেষ্ট। কারণ হচ্ছে যে দেখেন, যে কোনো ক্যান্সার, শুধু ব্রেস্ট ক্যান্সার না, যে কোনো ক্যান্সারের প্রথম জিনিস হচ্ছে যে ডায়াগনোসিস কনফার্মেশন। তো ডায়াগনোসিস কনফার্মেশনের জন্য সেটা বায়োপসি বলেন, কোর বায়োপসি, নিডল বায়োপসি বলেন, এটা কিন্তু ম্যান্ডেটরি। কেন ম্যান্ডেটরি? যেটা ডক্টর ফেরদৌস একটু আগেই বলছেন যে অনেকগুলি কেমিক্যাল টেস্ট করা হয়, ইভেন আমরা NGS টেস্ট যেগুলি করা হয়, আমাদের দেশে কিন্তু অলরেডি 2টা অর্গানাইজেশন কিন্তু অলরেডি স্টার্টেড। তো আপনার পরীক্ষার জন্য কিন্তু বাইরে যাওয়ার কোনো কারণ নাই, নাম্বার 1। নাম্বার 2, এরপরে আসি চিকিৎসা, যেটা আপনি প্রশ্ন করলেন, যে চিকিৎসার ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে বর্তমানে, আমি ব্রেস্ট ক্যান্সারের কথাই বলি যেহেতু আজকে আমাদের অনুষ্ঠান, এটার উপরে ট্রিমেন্ডাস ইমপ্রুভমেন্ট হয়েছে। তো আপনি ধরেন ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার মেইন একটা চিকিৎসা সার্জারি, বিভিন্ন ধরনের সার্জারি আছে, ব্রেস্ট কনজার্ভিং, নিপল স্পেয়ারিং সার্জারি, মাস্টেকটমি, সব কিছু কিন্তু আমাদের দেশের সার্জনরা করেন। তারপরে ধরেন যে রেডিয়েশন থেরাপিতে যত ধরনের মডেলিটি বলেন, 3D CRT বলেন, IMRT, VMAT, হাইপারফ্র্যাকশনেশন সব কিন্তু অ্যাভেলেবল। আচ্ছা, নেক্সট ধরেন আপনি সিস্টেমিক থেরাপি। তো সিস্টেমিক থেরাপির মধ্যে কি আছে? কেমোথেরাপি আছে, হরমোন থেরাপি, কিছু টার্গেটেড থেরাপি, বা কোনো কোনো ক্ষেত্রে ইমিউনোথেরাপি। তো এই সব ধরনের চিকিৎসা এবং কার জন্য কোনটা প্রযোজ্য, এবং টেস্ট করে দেখা যে এটা কারোর জন্য অ্যাপ্লিকেবল কিনা, সব কিন্তু এখন দেশে হচ্ছে। তো আপনি যদি আমাকে এক কথায় প্রশ্ন করেন যে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার কি আমাদের দেশে অ্যাভেলেবল কিনা এবং এটা বিশ্বমানের কিনা, আমি অত্যন্ত দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই অবশ্যই এটা বিশ্বমানের, এবং অন্তত ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার জন্য
কারো কোনো বাইরে যাওয়ার কোনো চিন্তা করারই কোনো প্রয়োজন আমি আসলে দেখি না। জি, ধন্যবাদ ডক্টর ফেরদৌস শাহরিয়ার। আপনার কাছে জানতে চাই, ব্রেস্ট ক্যান্সার বা যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে একটা প্রশ্ন থাকে যে রোগী একটি পরীক্ষা করতে এখানে যাচ্ছে, আরেকটি করতে আরেক জায়গায় যাচ্ছে, আরেকটি করতে আবার চিকিৎসা করার জন্য বিভিন্ন জায়গায়। এখন এই যে সার্ভিসটি দিতে হবে একজন রোগীর ক্ষেত্রে, এই ব্যাপারটা কি কতটুকু সহজ হয়েছে বর্তমানে আমাদের দেশে? আচ্ছা, এখন আমাদের দেশে যেমন আমার হাসপাতাল, এটা একটা অনেক কিছু আছে এখানে, তো খুব কম ক্ষেত্রে একটা দুইটা জায়গার ক্ষেত্রে ছাড়া আমাদের এখানে সব কিছু হয় ব্রেস্ট ক্যান্সারের জন্য। ওই যে টাইপটা আমরা করতে পারছি না, এখন আমরা শুরু করি নাই। সেটা আমরা যে ডক্টর বিশেষ বললেন আমাদের দেশে এখন 2টা সেন্টার হয়ে গেছে। তো আগে আমরা তো একচেটিয়া বিদেশেই পাঠাতাম, এখন আমাদের দেশে অপশন চলে আসছে, এবং দেশে আমরা যথেষ্ট ভালো আমরা পাচ্ছি, রেজাল্ট রিপোর্ট পাচ্ছি। সো ওইটা কি আমাদের একটু কষ্ট আছে, যেটা আরও ইজি করা যায় যতদিন না আমরা করছি, যে আমরা এই টিস্যুটা করে আমাদের দায়িত্বে আমরা ওদের সাথে পাঠিয়ে দিলাম, যেটা বিদেশে করে। একটা বড় টেস্ট কিন্তু সব হাসপাতালে বিদেশেও নাই, তাদের হয়তো একটা রিজনের জন্য একটা জায়গা আছে, বাট ওই হসপিটালটাই ওই দায়িত্ব নিয়েও পাঠিয়ে দিচ্ছে, ওর সাথেও ও আবার একটি রিপোর্ট পাঠিয়ে দিচ্ছে। তো এই জিনিসগুলো আমরা এখনো দেশের মধ্যে করি নাই। তো এটা আমার মনে হয় 2-1টা জিনিসের জন্য টাইপটা, যেহেতু 2টা সেন্টার মাত্র করছে, এটা ছাড়া বাকি সব কিন্তু আমাদের এক ছাদের নিচে, আমাদের মতো হাসপাতালে। এখন সব হাসপাতাল তো আমাদের মতো না, যেগুলো বড় বড় হাসপাতাল আছে তারা কিন্তু এরকম যে সব কিছু আপনি যত রকমের ডায়াগনস্টিক টুল সব আছে, প্যাথোলজি যা যা কমন টেস্ট করা যায় ডায়াগনস্টিক থেকে আরম্ভ করে আদারওয়াইজ সব আছে, এবং ট্রিটমেন্টও আছে। ওই যে একদম রেডিয়েশন, সার্জারি, কেমোথেরাপি অ্যান্ড অল দিস, ইমিউনোথেরাপি, হরমোন থেরাপি, টার্গেটেড থেরাপি। আরেকটা জিনিস ডক্টর বিশ্বজিতের সাথে আমি অ্যাড করবো, রিসেন্টলি আমরা অনকোপ্লাস্টিক সার্জনও নিয়ে আসছি। আচ্ছা, সো ব্রেস্ট ফেলে দেওয়ার অথবা ব্রেস্ট সার্জারি পরে ব্রেস্টটাকে যে আবার গড়ে দিবে, একই রকম করে দিবে, ঠিক ওই সার্জনও আছে এখন আমাদের। সো দ্যাটস এ ভেরি গুড থিং, এটা আমাদের ছিল না আগে। সো এই ফ্যাসিলিটিও আমাদের এক ছাদের নিচে চলে আসছে এখন, অনকোপ্লাস্টিক সার্জারি। সো হ্যাঁ, আমাদের দেশে আছে, কম আছে, বাট আমাদের মতো সেন্টারগুলোতে আছে। ধন্যবাদ। এই যে আমরা বিভিন্ন ধরনের চিকিৎসার কথা শুনছিলাম, ডক্টর বিশ্বজিৎ আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো রেডিয়েশন অনকোলজি নিয়ে কাজ করেন, তো এখানে কি রেডিয়েশনের কোনো ভূমিকা আছে? ডেফিনেটলি। দেখেন, ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু সবারই সব চিকিৎসা লাগে না। যেমন কারো হয়তো দেখা যাচ্ছে শুধু সার্জারি করলেই হয়ে গেল, কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে সার্জারির পরে রেডিয়েশন লাগে, কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে কেমোথেরাপি লাগে, কারো ক্ষেত্রে লাগে না, আবার কারো ক্ষেত্রে সবগুলি লাগে। তো এখানে আমি আবার যদি একটু পিছন দিকে যাই, যেটা ডক্টর ফেরদৌস কতক্ষণ আগেই বলেছেন, যে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে প্রথম এবং প্রধান জিনিস হচ্ছে তার টাইপটা কি, এটা কি হরমোন সেন্সিটিভ কি হরমোন সেন্সিটিভ না, বা এটা হার টু পজিটিভ না, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। বিকজ উনি একটু আগে বললেন যে 5টা-6টা ধরনের ব্রেস্ট ক্যান্সার আছে। সো আমরা কিন্তু এই হরমোনাল টাইপ, হার2 স্ট্যাটাস দিয়েই কিন্তু আমরা সেগুলো আইডেন্টিফাই করি, এবং প্রত্যেকটা ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট কিন্তু অ্যাজ পার গাইডলাইন ডিফাইন করা আছে বিভিন্ন রকম। আর রেডিয়েশনের ক্ষেত্রে বলি, কিছু ক্রাইটেরিয়া তো অবশ্যই থাকে। এখন আগে আমরা যখন স্টুডেন্ট ছিলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতাম যে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা কি সার্জারি করো, কেমোথেরাপি দাও, রেডিয়েশন দাও। এখন কিন্তু তা না, এখন কিন্তু পেশেন্ট সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কার কোনটা লাগবে, এবং এটা কিন্তু আমাদের দেশে হচ্ছে এবং আমরা কিন্তু করি। তো সেই ক্ষেত্রে বলবো এই রেডিয়েশনের ডেফিনেটলি এখানে রোল আছে। রেডিয়েশনের রোলটা কি, যে তার লোকাল রিকারেন্সটা যাতে না হয়। রেডিয়েশন কখনোই সিস্টেমিক কেয়ার করবে না, লোকাল রিকারেন্সটা প্রিভেন্ট করবে। বিশেষ করে যারা ব্রেস্ট কনজার্ভ করেন, এখন দেখেন সার্জারির ক্ষেত্রে কিন্তু আগে বলা হতো ব্রেস্ট ফেলে দেন, আমরা কিন্তু এখন বলি যদি ব্রেস্ট রাখা যায় তো ব্রেস্ট রেখে দেন। সো ইট ইস এ জাস্ট অপোজিট। তো তখন কিন্তু এই যে ওখানে ক্যান্সার হওয়ার প্রবণতা যদি থাকে, সেটাকে ব্যালেন্স করার জন্য রেডিয়েশন একটা ইম্পর্টেন্ট রোল আছে। প্লাস আমরা যখন মাস্টেকটমি করে ফেলি, ব্রেস্ট ফেলে দেওয়া হলো, কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে কিন্তু নির্ধারণ করি যে তার চেস্ট ওয়াল রিকারেন্স যদি যেন না হয়। তো এখন আগে আমরা যে কনভেনশনাল ফ্র্যাকশনেশন দিতাম 25টা গদ বাঁধা, এখন কিন্তু 15টা, 16টা, ইভেন 5টা। তো এই বিভিন্ন মডেলিটি যে রেডিয়েশনের রোল, সেটা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আছে, এবং এই সব কিছুই কিন্তু আমাদের দেশে আমরা করি। জি অবশ্যই, ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারের প্রতিরোধের ব্যাপারে কি কি করণীয়, সেই ব্যাপারটা একটু জানতে চাই ডক্টর ফেরদৌস আপনার কাছে সংক্ষেপে। আচ্ছা, কিছু জিনিস প্রতিরোধ করতে পারবেন না, বয়স তো বাড়বে,
ক্যান্সার রিস্ক বাড়বে। তারপরে জেনেটিক ফ্যাক্টর, ফ্যামিলিয়াল হিস্ট্রি, এগুলো করা যায় না। যেগুলো করতে পারবেন যে মেনোপোজ হয়ে যাওয়ার পরে হালকা পাতলা থাকতে হবে, এটা কিন্তু বিরাট রিস্ক ফ্যাক্টর। যে মেনোপোজ হয়ে গেছে মহিলাদের, মানে পিরিয়ড বন্ধ হয়ে গেছে কিন্তু ওজন স্থূলও বেড়ে হয়, যাচ্ছে। ওজন, তারা কিন্তু অনেক বেশি রিস্কে। সো এইটা একটা প্রতিরোধ করা যায় ব্যায়াম করে, খাদ্যাভ্যাস পরিবর্তন করে, ঠিকভাবে চলে। খাদ্যাভ্যাস খুব বড় জিনিস, হালকা পাতলা থাকতে এবং শরীর ঠিক রাখতে আমরা যেন ওই সবজি টবজি ফাইবার জাতীয় খাবার অনেক বেশি খাই। আরেকটা জিনিস হলো গিয়ে আমরা আমাদের দেশে অ্যালকোহল কনজাম্পশন বেড়ে যাচ্ছে। তো অ্যালকোহল কনজাম্পশনের সাথে ব্রেস্ট ক্যান্সারের একটা ডাইরেক্ট রিলেশন আছে। তো যারা খান তারা এটাকে আস্তে আস্তে বন্ধ করলে ভালো হয়। আর ওই যে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা, প্রতিদিন কিছু হাঁটাহাঁটি করা, একদম কম হলেও হাঁটাহাঁটি করা 40-45 মিনিট, এগুলো হলো গিয়ে একদম কমনলি ব্রেস্ট ক্যান্সারকে না হওয়ার জন্যে আমরা করতে পারি। জি, ধন্যবাদ। আমরা আজকে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ এবং স্তন ক্যান্সারের ক্ষেত্রেও কথাটি প্রযোজ্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।